আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমার পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমার জানা নেই কোনো ছাত্র সংগঠন এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে কিনা। করে থাকলে ভালো, কিংবা না করলে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবিরই করে শেষ হয়ে যাক, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি। কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড়ে গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনাও করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের, যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানায় থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে এই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে। এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। আপনি কোথায় আলোচনা করছেন? আপনি কি জানেন যে এখন আবু সাইদকে বলা হচ্ছে সে এডিক্টেড ছিল এবং সে আরো অনেক কিছু ছিল। এই কথা যারা বলে তারা এখন আমাদের চোখের সামনে, তারা বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনি নিশ্চিত থাকেন আপনাকেও কালকে গ্রেপ্তারের জন্য, আপনি জুলাই যোদ্ধা পরিচয় দিবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ কোন ফ্যাসিস্টই, আমি তো বরং অবাক হই যে বিগত ফ্যাসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোন নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না। 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে তৈরি হওয়া বালেন্দ্র শাহ, সে এসেই প্রথম প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলের মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, যাকে ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, আমার কথা না, ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, জনাব তারেক রহমান, আপনি বক্তব্য দিয়েছেন ইসের মাধ্যমে, অনলাইনে কথা বলেছেন, আপনি এখানে কি ঘটেছে জানেন না, 15 মিনিট আপনাকে এটা বলা যাবে না। যদি সুযোগ দেন দয়া করে, তাহলে কোনো একটা সময় নিয়ে আপনাকে এগুলো বলা হবে। আর আপনার আশেপাশে যারা আপনাকে তথ্যগুলো দেয়, আপনাকে সঠিক তথ্যটা দেয় না, যার কারণে আপনার কথা বলার পরিবর্তে আপনার কথাগুলোকে অন্য একজনকে বলে দিতে হয়। আবার যে বলে সেও আবার আরেক জায়গা থেকে যুক্ত হয়ে বাংলাদেশে ওখানে গুম থাকা অবস্থায় কথা বলেছেন বলে কথিত আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, তরুণরা, এরকম কোনো পরিস্থিতিতে বাজেট নিয়ে খুব আলোচনা করে লাভ হবে না। কারণ কি জানেন, আমরা ওই সংসদে কথা বলার সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার ফাঁকে, যখন লেজার হয় আর কি, ব্রেক হয়, আমরা বলি, নিজেরা হাসাহাসি করি, স্কুল ছুটি হয়েছে, চলেন একটু চা খাই। তো চা খাওয়ার ফাঁকে সরকার এবং আমরা যারা আছি সবাই মিলে আলোচনার একটা কথা,
নাই, নাই এবং নাই। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 জিরোসের কথা বলেছিলেন, আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 জিরো আছে, এটাও 3 জিরোস। সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষ হয়ে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনে কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদিও এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, মানে কথা শোনার একদম আই কন্ট্যাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যের অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবনা আলোচনা দেখছি 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত 1.1, কি আগাইছি আমরা? তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম? নিশ্চয়ই আমাদের অবকাঠামো, আমাদের পরিবহন সেক্টরকে আপনারা 2.25-এ রেখেছেন, ভালো কথা। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনারা 1.62-তে রেখেছেন, ভালো কথা। কিন্তু আমরা আমাদের শিক্ষায় যেটাকে আমরা একমত হলাম সংসদে আলোচনা করে, বিরোধী দলীয় নেতা এবং আপনি সরকার দলীয় নেতা আপনারা একমত হলেন একরকম আলোচনার ভিত্তিতে যে হ্যাঁ ইয়েস এটা আমরা একমত, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে প্রসঙ্গ টেনেছেন এটার ব্যাপারে আমাদের একমত হইতে হবে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার দেবে, সেটা তো আমরা লক্ষ্য করছি না। 9 লক্ষ কোটি টাকার বাজেট, 9 লক্ষ কোটি টাকার বাজেট কি আনবেন আপনি? আমার তো বিগত 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে, সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে। কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়, এই তরুণ প্রজন্ম জানতে চায়। আপনি 9 লক্ষ কোটি টাকার উপরে যে বাজেট নির্ধারণ করেছেন, 28 লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই, পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমাদের এই গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া নেতাদেরকে আমরা বসাতে পারি নাই। সুতরাং খুব বেশি আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না এটা আমার কথা না, এটা ওনাদেরই কথা। আমাদের শিক্ষায় আমরা তো শেষ হয়ে গেছি। শেষ হয়ে গেছি কেন? শেষ হয়ে গেছি এই অর্থে, আমার এক শিক্ষক ছিলেন, উনি বলতেন, পিএইচডি সুপারভাইজার ছিলেন, তো বলতেন আমাদের শিক্ষা সম্পর্কে যদি ধারণা নিতে চাও তাহলে এই ছোট 3টা লাইনেই যথেষ্ট। আমি বললাম এটা কি লাইন না গল্প? বলছি এটা অনুগল্প। শিক্ষক রাত্রিবেলা প্রাইভেট পড়াচ্ছে, ছাত্রকে বলছে বাইরে গিয়ে দেখো যে এখন কি অবস্থা, রাত না দিন। তো সে বাইরে গিয়ে ছাত্রের অবস্থা বুঝেন আর কি, বাইরে গিয়ে বলছে যে স্যার বাইরে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। শিক্ষক আবার ওই মাপের, আলোচনার জন্য বলছি, শিক্ষক আবার ওই মাপের। শিক্ষক বলতেছে বোকা নাকি, একটা হেরিকেন নিয়ে তো যাইতে পারতা তুমি, হেরিকেন নিয়ে নেকে গেলে তাহলে দেখে বোঝা যাবে এটা রাত না দিন। আর ছাত্র বলতেছে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমাদের শিক্ষা বাজেটে কোন প্রসঙ্গে আলোচনা করবেন? আমাদেরকে সন্তানদেরকে ড্রেস, জুতা, ব্যাগ দেওয়া হচ্ছে। আমি ছোট সময় আরেকটা গল্পের কথা বলি। আমাদের শিক্ষক বলছিলেন রুটি নেবা না চাবি নেবা? তা আমরা বলছিলাম তো আমাদের রুটি দরকার, ক্ষুধা আছে, আমাদের তো ক্ষুধা, আমাদের রুটি দরকার, তা আমরা তো রুটি চাই। বলছি যে না রুটি না, চাবি নিতে হবে।
আল্লাহ চাবি দিয়ে কী করবেন? বলছে চাবিটা পেলে পুরো রুটির দোকানটা পেয়ে যাবা। আর ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, চাবি নিতে হবে, তালা খুলতে হবে, পাওয়া যাবে যাবে না। আমরা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ যা পাওয়া হাত পেতে নাও, রুটি পেয়েছি ওইটা নিয়ে চলে গেলাম। আমাদেরকে এখন আমাদের সন্তানদেরকে, যেখানে আমি আমার উপজেলার কথা বলি, যেখানে আমার প্রায় কয়েক শত শিক্ষকের অভাব প্রাইমারি, হাই স্কুল, কলেজগুলোতে, সেখানে আমার সন্তানদেরকে শিক্ষক না দিয়ে, শিক্ষার মান না দিয়ে তাদেরকে আপনি ব্যাগ দিচ্ছেন। এই ব্যাগ, জুতা এবং তাদের ফিডিং যে মিল দেওয়া হচ্ছে, মূলত এটার মধ্য দিয়ে দলীয় কর্মীদের কোথাও কোথাও পুনর্বাসন করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার কোনো মূল্যায়ন হবে না। কেন হবে না জানেন? ওই আলোচনা সংসদের সুযোগ থাকলে করব। ওখানে তো স্পিকার তাও মানে কিছু সময় দেয়, এখানে স্পিকার অলরেডি স্লিপ দিয়ে দিচ্ছে, শেষ করতে হবে। সেই জন্য আমাদের এই ফিডিং মিল, আমাদের মিড ডে মিল, আমাদের স্কুল ড্রেস, এগুলো দরকার আছে, আমি বলছি না। কিন্তু এগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার তো ঘোস্ট স্টুডেন্ট। এটার জন্য কি হচ্ছে, আমি স্কুলে কিছু মানে জনপ্রতিনিধি হিসাবে না, সেবক হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। গিয়ে আমি দেখলাম যে ঘোস্ট স্টুডেন্ট, তাদের কি দেখানো হয়েছে, মানে কাল্পনিক শিক্ষার্থী তৈরি করা হচ্ছে। ওই যে রুটি পাওয়ার জন্য, কলা পাওয়ার জন্য, ব্যাগ পাওয়ার জন্য এখনই শুরু হয়ে গেছে। এরপরে আপনি সেখানে কি আমাদের পক্ষ থেকে আমরা সেই জায়গায় ডিসেবিলিটি ইনক্লুশন, আমাদের প্রতিবন্ধী যাদেরকে অন্তর্ভুক্ত করার কথা, তাদেরকে আমরা করতে পারছি আমাদের শিক্ষা বাজেটে? সেই বাজেটে কতখানি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এরপর যদি আমরা আলোচনা করি লার্নিং আউটকামটা কি, আমাদের শিক্ষা বাজেটে যেটা নির্ধারণ করা হয়েছে, লার্নিং আউটকামটা আমাদের বলা হয়ে থাকে যে আমরা 73 ফেরকার মধ্যে আছি। হাদিসে বলা আছে, আমি হাদিসটাকে এই জন্য সামনে রাখছি, যে আকিদায় তো আমরা 73 ফেরকার মধ্যে আছি, এক ফেরকা বাদ দিয়ে, বাকি 72 ফেরকা বাদ দিয়ে এক ফেরকা জান্নাতে যাবে। আর আমাদের জাতিগত বিভেদ আপনি দূর করবেন কিভাবে? আমাদেরকে তো কাকড়ার জাতিকে পরিণত করে রাখা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ বলতেন, আমরা কাকড়ার জাতি থেকে কখনো ইলিশে জাতিতে পরিণত হতে পারলাম না। কাকড়ার জাতি কেন? আমাদের শিক্ষা ব্যবস্থাকে 13টা ধারায় রূপান্তরিত করে রাখা হয়েছে। 13টা ধারা, এই 13 ধারাকে এক ধারায় কখন নিয়ে আসবেন? এটা নিয়ে আসতে সরকার বলবে আমাদের সময় শেষ, আর একবার ভোট দেন আমাদেরকে। এই আর একবার ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেন, তারপর বাজেট নিয়ে আলোচনা করেন। কারণ এই 13 ধারাকে আপনি এক ধারায় কবে নিয়ে আসতে পারবেন? না নিয়ে আসা পর্যন্ত লার্নিং আউটকামে আপনি যেতে পারবেন না। টিচার কোয়ালিটির ব্যাপারে পরিষ্কার বক্তব্য আছে। সর্ষে যদি ক্ষেত খায়, তাহলে ক্ষেত রক্ষা করবে কে? এই ক্ষেত রক্ষা করার কেউ নাই। সর্ষে তো ক্ষেত খাচ্ছে, ক্ষেত তো আমাদের শস্য রক্ষা করতে পারছে না। সেই জায়গাটা আমরা ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট যে জায়গাটা আমরা বলি, স্বচ্ছ ক্রয় ক্ষমতা আমাদের নাই। সেই ক্রয় ক্ষমতা না থাকার কারণে আপনি যদি এখন প্রযুক্তিগত শিক্ষার কথা বলেন, তাহলে আমাদের সব জায়গায় দেখবেন ভ্যাট কমানো হবে। আমরা হয়তো জানি না, আমাদের মোবাইল, ট্যাব, ল্যাপটপ, এই যে মানে যে প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলোতে আমরা ভ্যাট কমাতে পারবো না। যদি ভ্যাট কমাতে পারেন তাহলে ভালো, গুড। সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আমাদের সন্তানরা যেন সেখানে ভূমিকা রাখতে পারে, আমাদের তরুণরা যেন সেখানে কথা বলতে পারে, তরুণরা যেন সেখানে দক্ষতা অর্জন করতে পারে। মাস্টার্স পাস করার পরে 5000 চাকরির জন্য ঘুরবে কেন? এখন শেষ কথা, উদ্যোক্তা তৈরি করা, ইসলামী মূল্যবোধে উদ্যোক্তা তৈরি করা। উদ্যোক্তা তৈরি কি? এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমাদের তরুণদের সাথে যদি তাদের প্রযুক্তির পাশাপাশি যদি তাদের মূল্যবোধকে অ্যাটাচ করা না যায়, কি হচ্ছে আজকে? অবাক হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে 2024-25-এ এটা মানে বাস্তবায়ন করা হয়েছে। স্টুডেন্টদেরকে ডোপ টেস্টের মধ্যে আওতাধীন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ডোপ টেস্ট নেওয়া হচ্ছে, এবং শুধু ডোপ টেস্ট নেওয়া হয় নাই, আশার দিক আছে। আশার দিক শুনবেন, আশার দিক হচ্ছে সেখানে 3 জন শনাক্ত হয়েছে। আরও আশার দিক শুনবেন, সেই 3 জনের মধ্যে একজন ছাত্রীও আছে। আরও আশার দিক শুনবেন, আহসানিয়া মিশন যেখানে মাদক নিরাময় কেন্দ্র, সেখানে 432 জন ভর্তি। সেই 432 জনের মধ্যে 47 জন যে নারী। এবং আমাদের একটা গবেষণায় দেখা গেছে 47.5% বা প্রায় 48-এর কাছাকাছি যারা নিহত হয়েছে, এই আত্মহত্যা করেছে, এই আত্মহত্যার মধ্যে মাদকাসক্তি সম্পর্কে ওনাদেরই জনাব শামসুর রহমানের সেই বহু আগের কবির বক্তব্য ছিল, লেখা ছিল, আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের মাঠ এক একটা মাদকের হাট। মাদক নিয়ন্ত্রণ করবেন কিভাবে? মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণদেরকে আপনি শিক্ষা দিবেন, শিক্ষা দিচ্ছেন আমরা সবাই জানি যে মাদকের এখন বিদ্যালয়গুলো, মাঠগুলো এক একটা মাদকের হাটে পরিণত করে রাখা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে দেয়াল দিয়ে এটাকে সিকিউর করতে হবে।
সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, বাজেটের তরুণ ভাবনার শেষ অংশে আমি এইটুকু অনুরোধ করতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, আসেন, মনে আছে তেলের লাইন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আলোচনা করতে রাজি হচ্ছিলেন না, প্রথম দিকে রাজিই হন নাই, বলছে যে এটা ঠিক হয়ে যাবে, এটা আর্টিফিশিয়াল। আমরা বলেছিলাম এটা আর্টিফিশিয়াল যদি হয় সেটাও আলোচনা হয়ে ঠিক হওয়া উচিত। আলোচনা হয়েছে, ঠিক হয়েছে, একটা কমিটি হয়েছে, একটা লিয়াজু হয়েছে। লিয়াজু কমিটি করার পরে দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সরকার এবং বিরোধী দল মিলে যখন কোনো কাজ করে তখন এটা বন্ধ হয়েছে, এবং তার 2-3 দিন পর থেকে দেখা গেছে এই সমস্যাটার সমাধান বের হয়ে আসছে। আমি যেটা বলছি সবশেষ, এই বাজেট নিয়ে যেটা আপনারা উপস্থাপন করবেন 2/3 মেজরিটি দিয়ে যেন আল্লাহর রস্তে আপনারা ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বাজেট পাশ করার মানসিকতা নিয়ে সংসদে যাবেন না। আলোচনার ভিত্তিতে দেশ এবং জাতির কল্যাণে তরুণদের, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের বাজেট হবে একটা মানবিক বাংলাদেশের বাজেট। সেই বাজেট হবে আমরা সূচকের দিকে এগিয়ে যাব, গাড়ির দিকে এগিয়ে যাব না, আমরা এগিয়ে যাব আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।